দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত সাবেক রাষ্ট্রদূতের ভয়ঙ্কর জালিয়াতি, নানা অনিয়মে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। স্টার নিউজের অনুসন্ধান। আপনি কিভাবে জানেন যে আমি ডিপ্লোম্যাটিক বিষয় নিছি? অডিট আপত্তিতে সেটা উল্লেখ আছে। অডিট আপত্তি তো কুরআন না, বাইবেল না, বেদ না, যে তারা যেটা বলছে সেটাই ঠিক। অডিটের ধারণা ভুল। দেখছিলেন এক্সক্লুসিভ শিরোনাম, সাথে আছে আমি জুম্মান সাদিক জ্যাভলিন। স্টার নিউজ প্রাইমে আরও যা থাকছে। নতুন ইতিহাস লিখল রূপপুর। পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশ করল বাংলাদেশ। জাতীয় সক্ষমতার অনন্য উদাহরণ বলছে সরকার। রাজনৈতিক প্রতিহিংসার কারণে কারাগারে কেটেছে দীর্ঘদিন, বললেন প্রধানমন্ত্রী। গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে ন্যায় বিচার নিশ্চিতের অঙ্গীকার। আসুন আমরা সবাই মিলে একটি ন্যায়বুদ্ধি মানবিক রাষ্ট্র গড়ে তুলি। মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারে না, এটা ডাবল অপরাধ। শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামাত ইসলামী করতে পারে না, তাহলে উনাকে জিজ্ঞেস করে করা লাগবে। মুক্তিযুদ্ধ ইস্যুতে সরকার বিরোধী দলের বাকযুদ্ধে উত্তপ্ত সংসদ। জাতিকে বিভক্ত না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তিতে গোপনীয় কিছু নেই, দাবি মার্কিন রাষ্ট্রদূতের। পাচারের অর্থ ফেরাতেও ঢাকার পাশে থাকার আশ্বাস লন্ডনের। জাতীয় নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়নি, জানালো ইউরোপীয় ইউনিয়ন। পূর্ণাঙ্গ প্রতিবেদনে আগামী দিনের জন্য দেয়া হয়েছে 19টি সুপারিশ। এক গলা পর্যন্ত পানি, মানুষ ডুবে যাচ্ছে। আমরা ফাইনাল পরীক্ষা দিতে আসছি, ফাইনাল পরীক্ষা দিতে পারতেছি না। আমাদের রেগুলার ডিউটিতে এইভাবে তো চললে তো অনেক সমস্যা হবে আমাদের ডিউটিতে। বৈশাখের বর্ষণে ডুবল চট্টগ্রাম নগরী। অসহনীয় জলাবদ্ধতায় চরম ভোগান্তি। উজানের ঢলে সুনামগঞ্জে হাওর রক্ষা বাঁধে ভাঙন। এতক্ষণ শিরোনাম দেখছিলাম, এবার বিস্তারিত। ভ্রমণ না করেও 2 সন্তানের নামে সরকারি কোষাগার থেকে নেওয়া হয়েছে বিমান ভাড়া। শিক্ষা ভাতার নামে আর্থিক জালিয়াতি, এমনকি গৃহকর্মী নিয়োগেও 9-6 অভিযোগ। যার বিরুদ্ধে এত সব অভিযোগ তিনি রাষ্ট্রদূত নূরে হেলাল। একসময় দক্ষিণ আফ্রিকার এই রাষ্ট্রদূত বর্তমানে একই পদে কাজ করছেন, তবে জর্ডানে। তার এমন কাণ্ডে হতবাক সাবেক রাষ্ট্রদূত সহ অভিবাসন বিশেষজ্ঞরা। বিস্তারিত অনুসন্ধান করেছেন সোহেল রানা। আমি নিঃস্ব হয়ে গেছি, কি বলবো, এই ভাষা বলার মতন কিছু নাই। অনেক কষ্ট লাগে, তারপর বেঁচে থাকতে হবে, তাই বেঁচে আছি। 2021 সালে কূটনৈতিক সুবিধায় বাগেরহাটের শেখ মারুফ আলীকে দক্ষিণ আফ্রিকায় নেন রাষ্ট্রদূত নূরে হেলাল সাইফুর রহমান। তার দাবি, বাবুর্চি হিসেবে কাজের কথা বলে তাকে দিয়ে করানো হতো অন্য কাজ। বিষয়টি নিয়ে কয়েক দফা কথা বললে শেখ মারুফকে দেশে পাঠিয়ে দেন রাষ্ট্রদূত। ওখানে যাওয়ার পরে দেখি কুকের কাজ না, ক্লিনিয়ারে কাজ করে আমাকে দিয়ে। এই কথায় কথায় মানে বিভিন্ন রকমের ভঙ্গিমা দেখাইছে যে আমি যাতে চলে যাই। হাই কমিশনের পায়ে ধরে কাঁদছি যে স্যার, এই মুহূর্তে করোনার ভিতরে আমি কোথাও চাকরি পাবো না। বললেন না, তোমাকে তো এ মাসে বেতন দেবো না, আগামী মাসে বেতন দিয়ে একবারে খেলায় দেবো। সরকারি পাসপোর্ট, সরকারি ভিসা এবং প্লেন ভাড়াও ছিল সরকারি, কিন্তু আমার সেই প্লেন ভাড়াও আমার নিজের দেওয়া লাগে এবং তাতে আমি আর্থিক ক্ষতিগ্রস্ত হয় 3 লাখ টাকার মতো। এমন অভিযোগের অনুসন্ধানে নেমে চাঞ্চল্যকর তথ্য আসে স্টার নিউজের হাতে। রাষ্ট্রদূত নূরে হেলালের বিরুদ্ধে বেশ কিছু অডিট আপত্তি দিয়েছে মিশন অডিট অধিদপ্তর। নথি ঘেঁটে দেখা যায়, রাষ্ট্রদূত কূটনৈতিক ভিসায় 4 জন গৃহকর্মীকে দক্ষিণ আফ্রিকায় নিয়ে যান, যাদের থাকা খাওয়ার খরচ মেটান সরকারি কোষাগার থেকে, যা ছিল অবৈধ। এই খরচ দিতে হতো রাষ্ট্রদূতের নিজের। এতেই শেষ নয়, গৃহকর্মী নিয়োগ নিয়েও জালিয়াতির অভিযোগ তার বিরুদ্ধে।
যদি তাকে ডোমেস্টিক এইড রাখে, হাই কমিশনার তার মাসিক বেতন থেকে $300 প্রতি মাসে খাচ্ছে, নিয়ে নিচ্ছে, তাকে যে সাইন করাচ্ছে কিন্তু টাকাটা তার হাতে দিচ্ছে না। আর যদি তাকে সে লোকাল মেসেঞ্জার হিসেবে দেখিয়ে থাকে, হয়তোবা তাকে সে $200 দিচ্ছে মাসে, আর $1800 সে নিয়ে নিচ্ছে। এখানে আমি যেটা দেখলাম যে আসলে হাই কমিশনারের লোভটা অনেক বেশি এখানে, সেই জন্য সে মেসেঞ্জার বানাচ্ছে। সে $300 খেতে পারতো এমনিতে ডোমে, সেটা না করে সে আরও বেশি খেতে চায় দেখে সে $1800 খাওয়ার জন্য সেটা বারবার করছে। অডিট আপত্তির নথি বলছে, দক্ষিণ আফ্রিকায় রাষ্ট্রদূত থাকাকালীন 2020 থেকে 2024 সাল এই 4 বছরে ভুয়া বিল ভাউচার, কেনাকাটা, আবাসন সংস্কার সহ নানা খাতে অন্তত 9 কোটি টাকা নয়ছয় করেছেন নূরে হেলাল। এছাড়া পাকিস্তানের করাচিতে রাষ্ট্রদূত থাকাকালীন এমন অভিযোগ আছে আরও 17.5 লাখ টাকার। বিষয়টি বিভাগীয় তদন্তেও প্রমাণিত হয়। এমন সব গুরুতর অভিযোগ ও তথ্য প্রমাণের পরও তিনি এখন জর্ডানের রাষ্ট্রদূত। সেখানেও তার বিরুদ্ধে উঠেছে অসদাচরণ সহ নানা অভিযোগ। বাংলাদেশের ভাবমূর্তি ধুলের সাথে মিশিয়ে দিচ্ছেন। উনি একজন করাপশন পারসন। উনি যেখানে যেখানে ছিলেন প্রত্যেকটা জায়গায় করাপশন করে গেছেন। প্রবাসীদের সঙ্গে এমন কোনো অন্যায় আচরণ করেন, আর্থিক অনিয়ম করেন, বা তিনি দূতাবাসের অর্থ করেছেন। যে কোনো অনিয়ম থাকলে আমি মনে করি যে সে অনিয়ম তদন্ত করে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের ঢাকা থেকে টিমকে তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। এই ধরনের দুর্নীতি করার অভিযোগ যাদের এসছে তাদেরকে বিদেশে পোস্টিং দেওয়া উচিত না। মানে এইসব ব্যাপারে তো খুব কড়া হওয়া উচিত। আপনি তো তাকে পোস্টিংটা দেওয়ার মাধ্যমে তার দুর্নীতিকে উৎসাহিত করবেন। তবে এসব অভিযোগ তুড়ি মেরে উড়িয়ে দেন রাষ্ট্রদূত নূরে হেলাল সাইফুর রহমান। আমি সাউথ আফ্রিকা থেকে এখনো অফিসিয়ালি অডিট রিপোর্ট পাই না, এই জন্য আমি তিনি কোনো কমেন্ট করতে পারতেছি না এই মুহূর্তে। আপনি কিভাবে জানেন যে আমি ডিপ্লোম্যাটিক বিষয় নিছি? অডিট আপত্তিতে সেটা উল্লেখ আছে। অডিট আপত্তি তো কুরআন না, বাইবেল না, বেদ না, যে তারা যেটা বলছে সেটাই ঠিক। অডিটের ধারণা ভুল। আচ্ছা, আর করাচির বিষয়টা এক বিভাগীয় মামলাও হয়েছিল আপনার বিরুদ্ধে। আমি এটা নিয়ে কথা বলতে চাই না, দ্যাট ইজ এ সেটেলড কেস। প্রতিবেদনের বিষয়ে নিরীক্ষা দলের প্রধান KM সিরাজুল মনিরের সাথেও যোগাযোগ করেছি। ক্যামেরায় কথা না বললেও তিনি নিশ্চিত করেছেন নিরীক্ষা প্রতিবেদনটি বস্তুনিষ্ঠ। সার্বিক বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান ও পদক্ষেপের বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য জানার চেষ্টা করে স্টার নিউজ। তবে একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে যোগাযোগ করলেও সাড়া মেলেনি। সোহেল রানা, স্টার নিউজ, ঢাকা। পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশ করল দেশ। রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে শুরু হলো ফুয়েল লোডিং। একে জাতীয় সক্ষমতার অনন্য উদাহরণ বলছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। আর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী বলেছেন, এর মধ্য দিয়ে নিশ্চিত হবে জ্বালানি নিরাপত্তা। কার্বনমুক্ত জ্বালানি উৎপাদন ছাড়াও বাড়বে প্রযুক্তিগত সক্ষমতাও। আত্মতুষ্টি নয়, নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই সার্বিক কর্মকাণ্ড পরিচালিত হবে বলেও জানান তিনি। চলমান জ্বালানি সংকট আর বিদ্যুৎ নিয়ে অসন্তুষ্টির মধ্যে এক অন্যরকম দিন। পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশ করল দেশ। রূপপুরে শুরু হয়েছে জ্বালানি লোডিং। ইউরেনিয়াম ব্যবহারের মধ্য দিয়ে পরমাণু বিদ্যুৎ পাওয়ার চূড়ান্ত ধাপে বাংলাদেশ। Today is a great day for Bangladesh. জ্বালানি লোডিং এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, যুক্ত হলো নতুন মাত্রা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ফিজিক্যাল স্টার্টআপ অর ফুয়েল লোডিং কেবল একটি প্রকল্পের আনুষ্ঠানিক অগ্রগতি নয়, এটি আন্তর্জাতিক সহযোগিতা ও দেশীয় সক্ষমতার বাস্তব প্রতিফলন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমাদের জাতীয় সক্ষমতার একটি প্রতীক। রুশ পরমাণু শক্তি কর্পোরেশনের মহাপরিচালক বলেন, এর মাধ্যমে প্রকল্পে নতুন গতি পেয়েছে, যেটি নিশ্চিত করবে পরিবেশ বান্ধব বিদ্যুৎ সরবরাহ। এ সময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে, বাড়াবে প্রযুক্তিগত সক্ষমতা। বিজ্ঞান, প্রযুক্তি, জ্বালানি নিরাপত্তা এবং আধুনিক রাষ্ট্র নির্মাণে যে অঙ্গীকার ব্যক্ত হয়েছে, রূপপুর তার একটি শক্তিশালী প্রতিফলন। সর্বোচ্চ নিরাপত্তা, নির্ভরযোগ্যতা এবং দক্ষতার সমন্বয়ে এই কেন্দ্র বাংলাদেশের জ্বালানি খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে। ফুয়েল লোডিং এর মধ্য দিয়ে 33তম দেশ হিসেবে পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের তালিকায় প্রবেশ করল বাংলাদেশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি লোডিং শুরু হয়েছে, যেটি চলবে মাসখানেক। তারপরে পরীক্ষা নিরীক্ষা মিলিয়ে আরও মাস দেড়েক যাবে। সব মিলিয়ে এবছরই জাতীয় গ্রিডে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে জ্বালানি থেকে বিদ্যুৎ যুক্ত হচ্ছে। এটি যেমন দেশের 12 থেকে 14% পর্যন্ত বিদ্যুতের চাহিদা মেটাবে, তেমনি কমাবে কার্বন নিঃসরণও। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, পাবনা। বিশ্বের 33তম দেশ হিসেবে পারমাণবিক শক্তির যুগে প্রবেশ করল বাংলাদেশ। পাকিস্তান ও ভারতের পর দক্ষিণ এশিয়ায় তৃতীয় দেশ হিসেবে অর্জিত হলো এই গৌরব। তবে এই যাত্রা সহজ ছিল না মোটেও। 60-এর দশকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা হলেও বাস্তবায়ন হতে সময় লাগলো 64 বছর। ফুয়েল লোডিংয়ের পর সবকিছু ঠিকঠাক থাকলে জাতীয় গ্রিডে চলতি বছর থেকেই এই বিদ্যুৎ মিলবে। জ্বালানি সংকট নিয়ে নানা শঙ্কার মধ্যেই বিশ্বের 33তম দেশ হিসেবে নিউক্লিয়ার ক্লাব বা পারমাণবিক শক্তির যুগে প্রবেশ করল বাংলাদেশ। মঙ্গলবার শুরু হলো জ্বালানি হিসেবে চুল্লিতে ইউরেনিয়াম প্রবেশ বা ফুয়েল লোডিংয়ের কাজ। বিশাল এ কর্মযজ্ঞের সফলতার মুখ দেখতে বাংলাদেশকে পাড়ি দিতে হয়েছে 64 বছর। 1954 সালে বিশ্বের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে রাশিয়া। এর কয়েক বছর পর 1961 সালেই তৎকালীন পূর্ব পাকিস্তানকেও সঙ্গী করার জন্য হাত বাড়ায় দেশটি। জমি অধিগ্রহণ শুরু হলেও শেষ পর্যন্ত প্রকল্পটি বাতিল করে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার। স্থান পায় পারমাণবিক বিদ্যুৎ। তবে এরও দেড় যুগ পর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে 2011 সালে রাশিয়ার সঙ্গে চুক্তি হয়। দেশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল এই প্রকল্প অবশেষে ফুয়েল লোডিংয়ের মাধ্যমে আলোর মুখ দেখছে। 2017 সালের নভেম্বর উদ্বোধন হয় প্রথম ইউনিটের নির্মাণ কাজ। 2018 সালের জুলাইয়ে শুরু হয় দ্বিতীয় ইউনিটের নির্মাণ কাজ। ওই সময় বলা হয়েছিল 2022 সালে উৎপাদনে যাবে প্রথম ইউনিট এবং দ্বিতীয় ইউনিট 2023 সালে। কিন্তু প্রকল্পের মেয়াদ পেছানো হয় 2 দফা। সবশেষ মেয়াদ বাড়ানো হয়েছে 2027 সাল পর্যন্ত। ফুয়েল লোডিংয়ের পর জ্বালানি পোড়ানো ও পরীক্ষামূলক উৎপাদন চলবে অন্তত 3 মাস। এরপর প্রাথমিক পর্যায়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে 300 মেগাওয়াট। ইউরেনিয়াম সরবরাহের পরও অন্তত শতাধিক পরীক্ষা নিরীক্ষা করতে হবে গ্রিডে সরবরাহের আগে। এই বিদ্যুৎ সরবরাহের জন্য নির্মাণ করতে হয়েছে আলাদা গ্রিড লাইন। কেন্দ্রটি সচল রাখতেই প্রয়োজন পড়বে 300 মেগাওয়াট বিদ্যুৎ। মোট 2400 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটির সবশেষ ব্যয় ধরা হয়েছে 1,38,686 কোটি টাকা, যার 90%ই ঋণ দিয়েছে রাশিয়া। পরিশোধের সময়কাল 28 বছর। প্রাথমিকভাবে প্রতি ইউনিট 6 টাকা ধরা হলেও ডলারের দাম সহ নানা কারণে বাড়তে পারে উৎপাদন খরচ। মাঝার মাহবুব, স্টার নিউজ, ঢাকা। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখচেভ। সকাল 10টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে সাক্ষাৎ হয়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে রেহান আসিফ আসাদ এবং ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ কোজিন উপস্থিত ছিলেন। বহুজাতিক শক্তি কর্পোরেশন শেভরনের একটি প্রতিনিধি দলও সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, মঙ্গলবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। এ সময় শেভরন কর্পোরেশনের বেস অ্যাসেটস অ্যান্ড ইমার্জিং কান্ট্রিজ বিভাগের প্রেসিডেন্ট জেভিয়ার লা রোজা, শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট এরিক এম ওয়াকার, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উপস্থিত ছিলেন। রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে রাজধানীতে এক আলোচনায় এই নির্দেশনা দেন তিনি। বলেন, মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে সমতা ও ন্যায় বিচারের কোনো বিকল্প নেই। জনগণের যে কোনো প্রয়োজনে রাষ্ট্র তার পাশে থাকবে, এমন প্রতিশ্রুতিও দিলেন সরকার প্রধান। আদালতের পথ অনেকের জন্যই দীর্ঘ,
কঠিন আর অনিশ্চিত। ন্যায় বিচার যেন অধিকার নয়, অনেক ক্ষেত্রেই সামর্থ্যের প্রশ্ন। সেই দেয়াল ভেঙেই এবার রাষ্ট্র পৌঁছে যেতে চায় মানুষের দরজায়। ন্যায় বিচার প্রাপ্তির সেই অঙ্গীকার নিয়েই দেশের প্রান্তিক, অসহায় ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে জাতীয় আইনগত সহায়তা দিবসের আয়োজনে এলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 1994 সালে লিগ্যাল এইড কার্যক্রমের পথচলা শুরু হয়েছিল বেগম খালেদা জিয়ার হাত ধরে, আর প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে যা পেয়েছে আইনি ভিত্তি, হয়েছে আরও বিস্তৃত ও মানবিক। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আমাকেও দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে। তখন আমি নিজে কারাগারে এমন অনেককে দেখেছি যারা শুধুমাত্র আর্থিকভাবে অসচ্ছল হওয়ার কারণে বছরের পর বছর ধরে বিনা বিচারে কারাগারে থাকতে বাধ্য হচ্ছেন বা হয়েছেন। একজন ভুক্তভোগী টাকার অভাবে আইনজীবী সহায়তা নিতে পারবে না, এমনটা যেন না হয় সেটি সরকার চেষ্টা করবে সর্বতোভাবে নিশ্চিত করতে। ন্যায় বিচার নিশ্চিতে সব নাগরিকের পাশে থাকবে স্বয়ং রাষ্ট্র, এমন প্রতিশ্রুতিও দিলেন প্রধানমন্ত্রী। প্রতিটি মানুষের মনে এমন বিশ্বাস থাকতে হবে যে জনগণের যে কোনো প্রয়োজনে রাষ্ট্র তাদের পাশে রয়েছে। লিগ্যাল এইড সেই বিশ্বাসেরই একটি প্রতিফলন বলে আমি বিশ্বাস করি। আসুন আমরা সবাই মিলে একটি ন্যায়বৃদ্ধি মানবিক রাষ্ট্র গড়ে তুলি, যেখানে ন্যায় বিচারই হবে শেষ কথা আমাদের। আইনের শাসনের কথা শুধু বইয়ে নয়, বরং রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে চর্চারও নির্দেশনা দেন সরকার প্রধান। ন্যায় বিচারের কথা শুধু আইনের বইয়ে নয়, এটি প্রতিটি মানুষের জীবনেই সত্য এবং বাস্তব হয়ে উঠুক, এটি বর্তমান সরকারের প্রত্যাশা। ন্যায় বিচার কখনোই কেবল আদালত কেন্দ্রিক নয়, কোনো প্রক্রিয়া নয়, এটি কোনো জীবন্ত মূল্যবোধ। এটি একটি জীবন্ত মূল্যবোধ যা রাষ্ট্রের প্রতিটি নীতি, প্রতিটি সিদ্ধান্ত এবং প্রতিটি প্রতিষ্ঠানের কার্যক্রমে অবশ্যই প্রতিফলিত হওয়া প্রয়োজন। বছরের সেরা আইনগত সহায়তা কর্মকর্তাদের হাতে সম্মাননাও তুলে দেন প্রধানমন্ত্রী। জাকারি আহমেদ, স্টার নিউজ, ঢাকা। মুক্তিযুদ্ধ ইস্যুতে আবারও উত্তপ্ত সংসদ। মুক্তিযোদ্ধা পরিবার জামাত করতে পারবে না। সরকার দলীয় সংসদ সদস্য ফজলুর রহমানের এমন বক্তব্য ঘিরে উত্তাপ ছড়ায় পুরো সংসদে। এ সময় বিরোধী দলীয় নেতা বলেন, কে কোন আদর্শ ধারণ করবে তা কেউ ঠিক করে দিতে পারে না। মুক্তিযুদ্ধ নিয়ে জাতিকে বিভক্ত না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনা করতে গিয়ে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বক্তব্য দেন কিশোরগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান। তার বক্তব্যে উঠে আসে মুক্তিযুদ্ধের আদর্শ ও বর্তমান রাজনীতির নানা প্রসঙ্গ। তবে এই বক্তব্য ঘিরেই শুরু হয় বিতর্ক। যুদ্ধে জয়লাভ করতে পারে না রাজনৈতিক যুদ্ধে, কারণ তাদের পূর্বপুরুষ বাংলাদেশ চায় নাই। সরকার দলীয় এমপি ফজলুর রহমান বলেন, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা জামাতের রাজনীতি করতে পারে না। বিরোধী দলের নেতা বলেছেন উনি মুক্তিযোদ্ধা পরিবারের লোক এবং উনি শহীদ পরিবারের লোক এবং উনি জামাতে ইসলাম করেন। এটা ডাবল অপরাধ। মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারে না। এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেন বিরোধী দলীয় নেতা। বলেন, কে কোন আদর্শ ধারণ করবে তা কেউ ঠিক করে দিতে পারে না। কোনো মুক্তিযোদ্ধা কিংবা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামাত ইসলামী করতে পারে না, তাহলে উনাকে জিজ্ঞেস করে করা লাগবে। এটি আমার নাগরিক অধিকার। আমি কোন দল করব, কোন আদর্শ আমি অনুসরণ করব, এর উপর হস্তক্ষেপ করার ন্যূনতম কোনো অধিকার রাষ্ট্র কিংবা সংবিধান কাউকে দেয়নি। এ বিষয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রীও। জানান, মুক্তিযুদ্ধ ইস্যুতে জাতিকে বিভক্তি করা উচিত নয়। মুক্তিযুদ্ধের ইতিহাসের ভিত্তিতে জাতিকে আর বিভক্ত না করি। আমরা সবাই আলোচনা সমঝোতার মধ্য দিয়ে এই মহান জাতীয় সংসদের আমাদের সমস্ত কার্যবাহ অ্যান অর্ডার অফ দি ডে আমরা এমনভাবে পরিচালনা করি যেন আমাদের প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম, বর্তমান প্রজন্ম দেখে যে এই জুলাই যোদ্ধারা তাদের দৃষ্টিশক্তি হারিয়েছে, তারাও যেন শুনে যে আমরা জাতির প্রত্যাশা পূরণের জন্য এখানে আছি। ধন্যবাদ। বিরোধী দলীয় সংসদ সদস্যদের মধ্যেও মুক্তিযোদ্ধা আছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
কয়েকজন মুক্তিযোদ্ধা। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। দেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই, এটি ফ্যাসিস্ট আমলে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতো বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। কোস্টগার্ডের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি কথা বলেন। এদিকে জঙ্গিবাদের মামলায় যারা জামিন পেয়েছেন, সরকার তাদের জামিন বাতিলের চেষ্টা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। দেশের জলসীমা রক্ষাসহ যে কোনো দুর্যোগে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে বাংলাদেশ কোস্টগার্ড। বাহিনীর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন ছিল সদর দপ্তরে। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ১৪ জন সদস্যকে দেয়া হয় কোস্টগার্ড পদক। অনুষ্ঠানে বাহিনীটির প্রধান বলেন, সীমিত জনবল নিয়েই দেশের বিশাল সমুদ্র সীমা ও জলপথে নিরাপত্তা দিয়ে যাচ্ছে কোস্টগার্ড। চট্টগ্রাম ও মংলা বন্দরে বাণিজ্যিক জাহাজে চুরি বা ডাকাতি প্রায় শূন্যে নামানো সম্ভব হয়েছে, যা জাতীয় অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখা সহ আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করেছে। কোস্টগার্ডকে একটি আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। প্রয়োজনীয় জনবল বৃদ্ধি করে প্রায় 10,000-এ উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্বই নেই। আমাদের দেশে এরকম কোনো তৎপরতা নেই। আগে সেই শব্দটা উচ্চারিত হতো ফেসিবাদী আমলের সময়। তারা নিজস্ব রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এগুলোকে হাতিয়ার হিসাবে তারা ব্যবহার করত। এর আগে সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান বলেন, জঙ্গিবাদের মামলায় যারা জামিন পেয়েছে তাদের জামিন বাতিলের চেষ্টা করবে সরকার। ১.৫ বছর ইন্টারিম সরকারের সময় আমরা খেয়াল করেছি এই প্রবণতার মানুষদের অনেক বেশি সংগঠিত হওয়া বা পাবলিকলি আসা বা ওপেনলি আসার প্রবণতা তৈরি হয়েছিল। সেটারই খানিকটা ইম্প্যাক্ট আমরা বলতে পারি। এই সরকার এগুলো কমব্যাট করবে। আওয়ামী লীগ সরকারের সময় জঙ্গিবাদকে ক্ষমতায় টিকে থাকার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল বলে মনে করেন তথ্য উপদেষ্টা। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তিতে গোপনীয় কিছু নেই, একে মাইল ফলক হিসেবে অভিহিত করেছেন মার্কিন রাষ্ট্রদূত। অন্যদিকে ব্রিটিশ হাই কমিশনার জানিয়েছেন, যুক্তরাজ্যের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে বহাল থাকছে শুল্কমুক্ত সুবিধা। পাচারের অর্থ ফেরাতেও পাশে থাকবে তার দেশ। নির্বাচনের আগে তড়িঘড়ি করে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করায় সমালোচনার মুখে অন্তর্বর্তী সরকার। বিষয়টি নিয়ে সরকারের পক্ষ থেকে নানা সময়ে জানানোর পর মুখ খুললেন মার্কিন রাষ্ট্রদূত। আমেরিকান চেম্বার অব কমার্সের অনুষ্ঠানে তিনি জানান, এ নিয়ে গোপন কিছুই নেই। দুদেশের বাণিজ্যিক সম্পর্কে এই চুক্তিকে মাইলফলক বলছেন তিনি। যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্য চুক্তিতে কোনো গোপনীয়তা নেই। এই চুক্তির ফলে দুদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও উচ্চতায় পৌঁছেছে। সম্পাদিত চুক্তিটি গেম চেঞ্জার হবে। এর ফলে বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক ৩৫% থেকে কমে ১৯% নেমে আসবে। এর আগে কূটনীতিক রিপোর্টারদের সংগঠন ডিক্যাবের আলোচনায় ব্রিটিশ হাই কমিশনার জানান, যুক্তরাজ্যের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা বহাল থাকছে। এছাড়া পাচার হওয়া অর্থ ফেরাতেও ঢাকার পাশেই থাকছে তার দেশ। যুক্তরাজ্য সবসময় বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ার পক্ষে। পাচার হওয়া টাকা ফেরত আনতে বাংলাদেশের কাছে যুক্তরাজ্য প্রতিশ্রুতিবদ্ধ। যুক্তরাজ্য থেকে বাংলাদেশ যে ডিউটি ফ্রি সুবিধা পেয়ে থাকে সেটা চলমান থাকবে। গার্মেন্টস ব্যবসা ও অন্যান্য বাণিজ্যিক সুবিধায় স্বার্থ বিবেচনায় বিডার সাথেও কাজ করতে যাচ্ছে যুক্তরাজ্য। জুলাই সনদ নিয়ে কোনো মন্তব্য না করলেও যুক্তরাজ্য বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ার পক্ষেই থাকছে বলেও জানান ব্রিটিশ হাই কমিশনার। নাইম আবির, স্টার নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়নি, বরং নির্বাচনটি প্রতিযোগিতাপূর্ণ ও স্বচ্ছ হয়েছে। বাংলাদেশের নির্বাচন নিয়ে ইইউ পর্যবেক্ষণ দলের পূর্ণাঙ্গ প্রতিবেদনে তুলে ধরা হয়েছে এসব কথা, জানান মিশন প্রধান ইভার্স ইজাবস। ভোট গ্রহণের হারে সন্তোষ প্রকাশ করে সামনের নির্বাচনের জন্য ১৯টি সুপারিশ করেছে ইইউ। গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় বাংলাদেশের ইতিহাসের 13তম জাতীয় সংসদ নির্বাচন। দীর্ঘদিন পর একরকম উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করে মানুষ।
দেশি বিদেশি বিভিন্ন সংস্থার পাশাপাশি বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করে ইউরোপীয় ইউনিয়ন। 56 জন দীর্ঘমেয়াদী ও 90 জন স্বল্পমেয়াদী সহ মোট 2 শতাধিক পর্যবেক্ষক কাজ করে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনে। নির্বাচনের দুদিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন প্রকাশের পর এবার প্রায় 2 মাস পর পূর্ণাঙ্গ প্রতিবেদন তুলে ধরল তারা। মিশন প্রধান ইভার্স ইজাবস এই নির্বাচনকে ঐতিহাসিক উল্লেখ করে বলেন, আন্তর্জাতিক নিয়ম মেনেই ভোট পর্যবেক্ষণ করেছে ইউরোপীয় ইউনিয়ন, যেখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়নি বলেও মত তার। আমরা আন্তর্জাতিক নিয়ম মেনেই ভোট পর্যবেক্ষণ করেছি। নির্বাচন স্বচ্ছ ছিল, ভোটের দিনও খুব শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করেছে। তবে নির্বাচনে নারী প্রার্থীদের অংশগ্রহণ খুবই কম ছিল। 24-এর গণঅভ্যুত্থানের পর এমন ঘটনা হতাশাজনক। প্রতিবেদন বলছে, নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করেছে, ভোট পড়ার হারও খুব ভালো। পোস্টাল ব্যালটেরও প্রশংসা করে ইইউ পর্যবেক্ষক দল। বাংলাদেশ নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পেরেছে, ভালো প্রতিদ্বন্দ্বিতাও হয়েছে, ভোট পড়ার হারও খুব ভালো। প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের বিষয়টিও প্রশংসনীয়। এটা খুব ভালো একটি কাজ হয়েছে। প্রতিবেদনে বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচনের জন্য নারী হেনস্থার প্রতিকার, অনলাইনে রেজাল্ট প্রকাশ, নারীদের অংশগ্রহণ 1/3, প্রার্থীদের খরচের অডিট, প্রতিবন্ধীদের জন্য সুবিধা সহ মোট 19টি সুপারিশ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। নাইম আবির, স্টার নিউজ, ঢাকা। মধ্যপ্রাচ্যের যুদ্ধকালীন পরিস্থিতিতে বাংলাদেশের সহযোগিতার প্রয়োজন হলে ঢাকা প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সৌদি আরব সফর শেষে মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। বলেন, প্রবাসী বাংলাদেশিদের খোঁজ খবর নিতে তার এই সৌদি সফর। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জিসিসি দেশগুলোর পাশে, সৌদি আরবের পাশে দাঁড়ানোর জেস্টার দিয়েছেন in terms of providing any kind of support from the government of Bangladesh, যেহেতু আমাদের এখানে প্রায় 4 মিলিয়ন বাংলাদেশিরা কাজ করেন ওখানে। তো ইটস এন ইম্পর্টেন্ট bilateral relationship and it is important for us যে আমরা আমাদের বাংলাদেশের সিটিজেন যারা আছেন এদের ওয়েলবিং, সেফটি আমরা লুক আফটার করি। মাত্র 57 মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রাম নগরীর সড়ক, অলিগলি। কোথাও হাঁটু, কোথাও জমেছে কোমর পানি। এতে কার্যত বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ, স্থবির হয়ে পড়েছে জীবনযাত্রা। কোথাও হাঁটু পানি, আবার কোথাও কোমর সমান। ডুবে গেছে চট্টগ্রামের বেশিরভাগ নিচু এলাকা, দোকানপাটেও ঢুকেছে পানি। স্থবির হয়ে আছে চলাচলও, রিকশা ও ভ্যান গাড়ি হয়ে উঠেছে প্রধান বাহন। বর্ষা আসতে এখনো ঢের বাকি, কিন্তু মাত্র 57 মিলিমিটার বৃষ্টিতেই তলিয়ে গেছে চট্টগ্রামের সড়ক, অলিগলি। নোংরা পানি মারিয়েই চলাচল করতে হচ্ছে অফিসগামী থেকে শুরু করে শিক্ষার্থীদের। সময় মতো পৌঁছতে পারেনি অনেক পরীক্ষার্থীও। আমাদের পরীক্ষা 2টায়, আমি 12টা বাজে বের হয়েছি, মুরাদপুর থেকে 12টা বাজে বের হয়ে এখনো পর্যন্ত যাইতে পারতেছি না পরীক্ষা দেওয়ার জন্য। নির্দিষ্ট সময়ে প্রশ্ন দিছি, তুমি আসতে পারো নাই, 10 টাকার। নগরের প্রবর্তক কাতালগঞ্জ সহ নিচু এলাকা ডুবে যাওয়ায় ভোগান্তিতে পড়েন মেডিকেলে সেবা নিতে আসা রোগীরাও। ডাক্তাররাও পড়েন চরম ভোগান্তিতে, পানিতে আটকা রোগীবাহী অ্যাম্বুলেন্সও। আমাদের রোড ব্যবস্থা তেমন একটা সুবিধার না, কেন আমাদের পরিকল্পনা সুন্দর না, যার দরুন রাস্তায় 2 দিন পর পর একটু বৃষ্টি হইলে আমরা জলবদ্ধতায় ভুগি। চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকার মেগা প্রকল্প নেওয়া হলেও হয়নি সমাধান। সিটি মেয়র বলছেন, প্রকল্পের কাজ শেষ না হওয়ায় সুফল মিলছে না পুরোপুরি। আলটিমেটলি আমি মনিটরিং এর মধ্যে আছি, কারণ এটা আসলে একটা কর্মযজ্ঞ হচ্ছে। ইনশাআল্লাহ গত বছর বর্ষাতে আপনারা জানেন আমরা জলাবদ্ধতা কমিয়ে দিতে পেরেছি। এবারে ইনশাআল্লাহ আমাদের একটা আশাবাদ আমরা ব্যক্ত করছি যে হিজরাকালের কাজটা যদি কমপ্লিট করতে আগামী 15 তারিখের মধ্যে, তাহলে ইনশাআল্লাহ আমরা জলাবদ্ধতা 70-80% কমিয়ে দিতে পারি। চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের রশি টানাটানিতে ভোগান্তি কমছে না বলে অভিযোগ স্থানীয়দের। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম। সামান্য বৃষ্টিতে জলাবদ্ধ চট্টগ্রাম নগরীর সবশেষ খবর জানতে আমরা আমাদের সহকর্মী মামুনুর রশিদ অভির সঙ্গে যোগ দিচ্ছি। অভি,
অভি, আপনাকে শুভ সন্ধ্যা। যদিও কতটা শুভ সেটি নিয়ে প্রশ্ন আছে, আপনি পানিতেই দাঁড়িয়ে আছেন সম্ভবত, একটু আমাদেরকে জানাবেন যে অভি, এই চিত্র বছরের পর বছর চট্টগ্রামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নগরী, বাণিজ্যের প্রাণকেন্দ্র দেশের, সেখানে এই অব্যবস্থাপনার ব্যাপারে সিটি কর্পোরেশনের আদতেও তাদের তৎপরতায় কোনো ঘাটতি দেখেন কিনা আপনি? বাসীর জন্য আজকের দিনটি একেবারেই শুভ নয়, কারণ সকাল 9টা থেকে মুষলধারে যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির কারণে মহানগরীর আগ্রাবাদ, কাতালগঞ্জ, চকবাজার, প্রবর্তক মোড়, মুরাদপুর সহ যে নিম্নাঞ্চল এলাকা রয়েছে প্রতিটি এলাকায় পানি ঢুকেছে। ফলে জনজীবনে একেবারে প্রচণ্ড রকমের অবর্ণনীয় দুর্ভোগ হয়েছে। সকাল থেকে মানুষজন বিভিন্ন গন্তব্যস্থলে যাওয়ার ক্ষেত্রে, বিশেষ করে অফিস আদালত যাওয়ার ক্ষেত্রে তাদের অনেক বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে। এই মুহূর্তে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তবে পানি বিকেল নাগাদ যে পরিমাণ পানি ছিল, অর্থাৎ দোকানপাট থেকে শুরু করে অলি গলি বিভিন্ন সড়কে প্রতিটি জায়গায় পানি অনেক বেশি ছিল। সেই পরিমাণে পানি অনেক কিছুটা নামতে শুরু করেছে, তবে এখন পর্যন্ত বিভিন্ন সড়কগুলোতে পানি থাকায় এখনও মানুষের যে দুর্ভোগ সেটি চরমে বলা যায়। এবং চট্টগ্রামের প্রধান এবং অন্যতম একটি সমস্যা জলাবদ্ধতা। গত কয়েক দশক ধরে এই মানুষজন জলাবদ্ধতার সাথে একেবারেই বলা যায় তারা সবসময় পরিচিত, এবং বর্ষার আগে এই মৌসুমটাতে যে বৃষ্টি হয়ে জলাবদ্ধতা তৈরি হয়েছে এ নিয়ে মানুষের প্রচুর ক্ষোভ রয়েছে। তারা বলছেন যে পানি উন্নয়ন বোর্ড, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং সিটি কর্পোরেশন, এই 3 সেবা সংস্থা মিলে চট্টগ্রাম জলাবদ্ধতা নিরসনে যে মেগা প্রকল্প নেওয়া হয়েছে সেটি কাজ একেবারে শেষের দিকে, কিন্তু সেই বিপরীতে মানুষ কিন্তু কাজের সুফল পাচ্ছে না। আমরা দেখেছি অল্প বৃষ্টি হলেই চট্টগ্রাম মহানগরীতে বিভিন্ন অলিগলি সড়কে পানি উঠে যায়। ফলে এই পানি ওঠার কারণে মানুষের প্রচুর পরিমাণে ভোগান্তিতে পোহাতে হয়। বিশেষ করে যে সমস্ত গাড়ি রয়েছে সেই গাড়িগুলো কিন্তু পানির মধ্যে আটকা পড়ে, বাস, ট্রাক, অ্যাম্বুলেন্স, অটোরিকশা সেগুলো কিন্তু পথের মধ্যে আটকা পড়ে। সে কারণে মানুষজন অনেক বেশি ক্ষোভ, এবং বাসাবাড়ি থেকে শুরু করে দোকানপাটেও আমরা পানি ঢুকতে দেখেছি। এবং মানুষের যে জনজীবন, ব্যবসা প্রতিষ্ঠানে ক্ষতি হয়েছে, নিচতলা যে সমস্ত বাড়িগুলো রয়েছে সেখানে পানি ঢুকেছে, মানুষের আসবাবপত্র নষ্ট হয়েছে। সব মিলিয়ে বলা যায় তারা আসলে যে সমস্ত সেবা সংস্থাগুলো রয়েছেন, বিশেষ করে সিটি মেয়র, তিনি গত বছর বলছিলেন যে জলাবদ্ধতা কমে আসবে, কিন্তু মানুষ সেটি দেখতে পায়নি। তারা তাদের যে সেবা সংস্থাগুলো রয়েছে তাদের প্রতি অনেক বেশি ক্ষোভ প্রকাশ করছেন। জ্যাভলিন। ধন্যবাদ অভি আপনাকে। টানা বৃষ্টির সাথে উজানের ঢলে সুনামগঞ্জে হাওরের বাঁধ ভেঙে ডুবে গেছে ফসল। একই অবস্থা মৌলভীবাজারের হাওরেও। ফসল কেটে নিতে মাইকিং শুরু করেছে প্রশাসন। বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে কুমিল্লা সহ বিভিন্ন জায়গায়। সাগরে লঘুচাপের প্রভাব থাকায় সমুদ্র বন্দরে জারি আছে সতর্কতা। টানা বৃষ্টির সাথে উজানের ঢল ভেঙেছে সুনামগঞ্জের মধ্যনগরে হাওরের বাঁধ। হু হু করে ঢুকছে পানি। এরই মধ্যে মনাই নদীর পানিতে ডুবেছে এরনংবিল হাওরের ফসল। দিশেহারা চাষিরা। বৃষ্টিতে প্লাবিত জেলার বিভিন্ন নিচু এলাকাও। বড় বড় টাটা মারে, একটু সময় পরপর মেঘ, আর এই বাতাসের মাঝে এই ঠান্ডা, কোমর পানির মাঝে যাও খাটের আমদান, নিচে যারা আসলো কাটতেছে না, অনেকে গতকালকে কাটছিল, আজকে আর কাটতে পারেন না, পানির তলে গেছি। বিষয় হচ্ছে আপনার প্রতি বছরে যদি এরকম ক্ষতিগ্রস্তের মধ্যে আমরা পড়ি, আগামীতেই আমি জমি করা বন্ধ করে দেব। পানি একবার কাটছি খেতে কামড়া দিয়ে এই পানি বাজে কাটটা ওখানে একবার তুলসি টানো, টানো আগে পানি আইছে, এই পানি অনাগরি তো ভাই 3-4 দিন কষ্ট হচ্ছে ভাই। কামলা পাওয়া যাচ্ছে না, সব ধান তলিয়ে গেছে। মুষ্টিময় কয়েকটা গিরছে ধান কাটছে। একই চিত্র মৌলভীবাজারের হাওরে। উজানের ঢলে বাড়ছে নদ নদীর পানি, ডুবছে ফসল। ধান ঘরে তুলতে মাইকিং করছে প্রশাসন। তবে শ্রমিক সংকটে দুশ্চিন্তায় চাষিরা। কি পরিমাণে বাঁচতাম, বাঁচার কোনো উপায় নাই। জ্বালা পানির কোনো জিও নাই বৃষ্টির দিন নিয়ে। এরপরে বন্ধে দি ধান ফানির মুড়ো খাটিয়ে আনিয়া কি করতাম জ্বালা মেঘর ধান জ্বালার এর বাদে ধান বন্ধ ফানিয়ে ধান খাটতাম পারিয়ার না। মেঘর 3-4 দিন ধরিয়া। বৃষ্টিতে ডুবেছে কুমিল্লা নগরী সহ বিভিন্ন এলাকা। নিচু এলাকায় জমে যায় পানি, এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। সাগরের লঘুচাপের প্রভাবে থেমে থেমে বৃষ্টি হচ্ছে সারা দেশে। সমুদ্র বন্দরগুলোতে জারি আছে 3 নম্বর সতর্ক সংকেত। বৈরী আবহাওয়ার মধ্যেও সমুদ্রে পর্যটকদের ঢল। সবাই এনজয় করতে আসছি, ফ্যামিলি নিয়ে আসছি,
দেখি আমার মেয়ের প্রথম নিয়ে আসছি, ভালোই লাগতেছে। খুব বেশি ইচ্ছা ছিল যে ঝড়ের সময় আসলে এটাকে ফেস করা, এবার আইসা যে পেয়ে যাবো এটা একদম আনএক্সপেক্টেড। আমাদের যে লাইফ গার্ড এরিয়া গুলো আছে লাবণী সুগন্ধা কলাতুলিতে যে লাল হলুদ পতাকা এর মাঝখানে যে পর্যটক গুলো আছে তাদেরকে আমরা নিরুৎসাহিত করছি আপাতত পানিতে না নামার জন্য, যেহেতু সমুদ্র সৈকত উত্তাল রয়েছে। দুর্ঘটনা এড়াতে মাছ ধরার ট্রলারকে উপকূলের কাছাকাছি থাকার নির্দেশনা দিয়েছে আবহাওয়া অফিস। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। দেখছেন স্টার নিউজ প্রাইম, ফিরছে একটু পর। দেখছেন স্টার নিউজ প্রাইম। হাম ও হামের উপসর্গে সারা দেশে আরও 9 শিশুর মৃত্যু হয়েছে। রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে রোগীর সংখ্যা হাজার ছুঁয়েছে। সেখানকার পরিবেশ নিয়ে অভিযোগ থাকলেও চিকিৎসা নিয়ে সন্তুষ্ট রোগীর স্বজনরা। চিকিৎসকরা বলছেন টিকাই হতে পারে হামের প্রাদুর্ভাব থেকে মুক্তি পাবার একমাত্র উপায়। মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে যেন ঠাঁই নাই অবস্থা। গেল 5 দিন ধরে হাসপাতালের বারান্দাতে চলছে 11 মাস বয়সী মারিয়ামের চিকিৎসা। মারাত্মক ছোঁয়াচে ভাইরাস হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির পর এখন অনেকটাই সুস্থ হবার পথে শিশুটি। বারান্দায় থাকলেও চিকিৎসা ব্যবস্থা ভালো আছে, তবে হসপিটালটা একটু পরিষ্কারের প্রয়োজন আছে, একটু পরিষ্কার হলে ভালো হয়। মারিয়ামের মতো আরও কয়েকজন শিশুরও হাসপাতাল থেকে ছুটি হয়েছে। আদরের সন্তান সুস্থ হয়ে বাড়ি ফিরছে, এতেই খুশি স্বজনরা। বাচ্চাদের সামনে এসে তখন দ্রুত অবস্থায় ছিল, খারাপ ছিল অনেক, এখন আলহামদুলিল্লাহ তো ভালোই। সকাল পর্যন্ত যে নার্সগুলো থাকে ওদেরকে যেটাই বলা হয় ওরা অনেক সুন্দরভাবে বুঝিয়ে দেয়। 28 এপ্রিল পর্যন্ত হাসপাতালটিতে ভর্তি রোগীর সংখ্যা ছিল 911 জন, যাদের বেশিরভাগই সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। আমার এখানটায় ভর্তি হয়েছে 911 জন, আর ছুটি হয়েছে 744 জন। যেটা খুব সিভিয়ার থাকে তাকে তো চেষ্টা করা হয় যে এইচডিইউ আইসিইউতেই শিফট করার জন্য। আগে অন্য হাসপাতালে হামের রোগী রেফার করা হলেও স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনার পর এখন মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে চলছে বেশিরভাগ রোগীর চিকিৎসা। দেখা গেছে 6 মাসের নিচের বাচ্চারাও বেশি আক্রান্ত হচ্ছে। এজন্য 6 মাসে যেহেতু বাচ্চা একটু খেতে পারে, ওই বর্ডার লাইনটা ধরে যে বাচ্চাকে একটু পুষ্টিকর খাবার দিলে বাচ্চার শরীরে ইমিউনিটি আসবে, তার সাথে সাথে ভ্যাকসিনটা পেলে বাচ্চা আরও বেশি সুস্থ থাকবে। মহাখালীর ডিএনসিসি হাসপাতালে চলছে বড় পরিসরে হামের চিকিৎসা। এখানে একদিনেই ভর্তি হয়েছে 95 জন রোগী। হাম তো এখন আসলে পুরো দেশব্যাপী বিভিন্ন জায়গাতে ছড়াচ্ছে। উচ্চমাত্রা জ্বর নিয়ে আক্রান্ত হবে তখন সাথে সাথে এই রোগীকে হাম চিন্তা করে তাকে আমরা আইসোলেট করে ফেলবো এবং তাকে অন্য বাচ্চাদের এবং সবার থেকে আমরা আলাদা করে ফেলবো, যেন এটা যদি হাম হয়ে থাকে পরবর্তী যেন হামটা ছড়াতে না পারে। তবে টিকাতেই একমাত্র মুক্তির উপায় দেখছেন চিকিৎসকরা। 6 মাস থেকে 5 বছর বয়স পর্যন্ত সব বয়সী শিশুকে টিকার আওতায় আনা গেলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই হামের প্রাদুর্ভাব কমে আসবে বলে মনে করছেন তারা। হাবিবুর রহমান অভি, স্টার নিউজ, ঢাকা। দেশের নদীগুলোকে দূষণের হাত থেকে বাঁচাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিকল্প নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে কাকরাইলে বিশ্ব পানি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, ভূগর্ভস্থ পানির উপর চাপ কমিয়ে নদী পানির দিকে নজর দিতে হবে, ডিপ টিউবওয়েলের ব্যবহারের কমিয়ে আনতে হবে, বৃষ্টির পানি সংরক্ষণেও জোর দিতে হবে। নিরাপদ পানি ঢাকার সবচেয়ে বড় সংকট বলেও মনে করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনারা এতজন এক্সপার্ট আছেন, আপনারা অত্যন্ত উঁচু জায়গায় পড়াশোনা করেছেন, সবাই বিদ্বান মানুষ। আপনারা এই জিনিসগুলোকে এখন থেকে আমার মনে হয় ফোকাসটা এই দিকে দেন, যে আমাদের ফোকাসটা এখন থেকে হবে সারফেস ওয়াটার ব্যবহার করার, নট ডিপ টিউবওয়েল ওয়াটার। পুরনো চিন্তা ভাবনাগুলোকে বাদ দিয়ে নতুন করে কি করে বাংলাদেশকে আপনারা সত্যিকার অর্থে বাঁচিয়ে রাখবেন, ইটস এ কোয়েশ্চন অফ সার্ভাইভাল। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সার্জিস আলম হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার দুপুর 2:45টার দিকে হঠাৎ তীব্র পেট ব্যথা অনুভব করলে তাকে রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা তার মূত্রনালীতে পাথর শনাক্ত করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা হিসেবে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। যেটা বলে আমরা মূত্রনালী এবং মূত্রথলি সংযোগে এইটাকে
বের করাই উচিত। বের না করেও হয়তো ট্রায়াল দেওয়া বের হয়ে যায়, কিন্তু তাতে অসুবিধা হচ্ছে আবার এরকম ব্যথা হবে। ব্যথা তো খুব তীব্র। তা আমাদের সিদ্ধান্ত, স্যারের সিদ্ধান্ত হয়েছে এটা বের করে দেয়। বের ফাটাছেড়া লাগবে না, প্রস্রাব রাস্তা নিয়ে যন্ত্র দিয়ে ওটা ভেঙে, অথবা যদি ছোট হয় আমরা গ্রাস্পিং ফোর্সে হবে সেটা দিয়ে বের করলে ইনশাল্লাহ ঠিক। রাজধানীর বারিধারায় শামীম সেলিম কাশিম নামের এক ভারতীয় নাগরিকের মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, হাসপাতালে নেয়ার সময় মরদেহের নাকে তারা রক্ত দেখেছেন, তবে মরদেহে অস্বাভাবিক কোনো চিহ্ন নেই বলে জানিয়েছে পুলিশ। তার মৃত্যুর কারণ জানতে আলামত সংগ্রহ করেছে র্যাব ও সিআইডির তদন্ত দল। বারিধারার পার্ক রোডের এই বাসাটিতেই 4 বছর ধরে সপরিবার থাকছিলেন ভারতের কাশ্মীরের বাসিন্দা শামীম সেলিম কাশিম। মঙ্গলবার সকালে কন্টিনেন্টাল হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বাসা থেকে নামানোর সময় 67 বছর বয়সী এই নারীর নাকে রক্ত দেখতে পান তারা। আমি ওনার পালস দেখছি, উনি তখন জীবিত ছিলেন এবং সম্ভবত এটা কোনো স্ট্রোক হতে পারে। আমি নাক দিয়ে বা মুখের ভিতরে একটু রক্ত দেখছি। তবে পুলিশের দাবি, সুরথাল তৈরির সময় মৃতদেহে অস্বাভাবিক কিছু পায়নি তারা। মৃত্যুর কারণ জানা যাবে ময়নাতদন্তের পর। মৃতদেহ আমরা ইউনাইটেড হাসপাতাল থেকে সংবাদ প্রাপ্তির পর আমাদের পুলিশ ওখানে উপস্থিত হয়। পরবর্তীতে ওখানে আমরা মৃত অবস্থায় পাই ইউনাইটেড হাসপাতালে। পরবর্তীতে আমরা সুরথাল প্রস্তুত করি। পোস্টমর্টম রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে না। পরে নিহতের বাসা পরিদর্শনে আসে র্যাব ও সিআইডির পৃথক টিম। মৃত্যুর কারণ জানতে আলামত সংগ্রহ সহ স্বজনদের সঙ্গে কথা বলছেন তারা। ওনার যে অ্যাক্সিডেন্টের এই বিষয়টা আমরা জানলাম আর কি। ওখানে উনি বাথরুমে পড়ে গিয়েছিলেন, তারপরে ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। আমরা এতটুকু এই পর্যন্ত জেনেছি। ইনকোয়ারি আরও জিজ্ঞাসাবাদ করব, আরও জানতে চাইবো, তো এই আর কি, একটু সময় লাগবে। ভারতীয় এই নাগরিককে হাসপাতালে নেন তার ছেলে সুহাইয়াল সেলিম, বিশ্বব্যাংকের বাংলাদেশ শাখার কর্মকর্তা তিনি। মৌমিতা মৌ, স্টার নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিমোর মৃত্যুর ঘটনায় 7 দফা দাবি জানিয়ে বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা। দুপুরে অপরাজেয় বাংলায় এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে চলা মানসিক ও শারীরিক নিপীড়নের পরিবেশই এই মৃত্যুর জন্য দায়ী। অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে দ্রুত ও দৃশ্যমান ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। এছাড়া আইনি লড়াইয়ে মিমোর পরিবারকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পূর্ণ সহায়তা ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিও তুলে ধরা হয়। শিক্ষার্থীদের 7 দফা দাবির সঙ্গে সংহতি জানিয়ে ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ বলেন, মিমোর মৃত্যুর ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করতেই হবে। কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত সকল ক্লাস ও পরীক্ষা বর্জন অব্যাহত থাকবে। কোন পরিস্থিতিতে পড়লে একজন মানুষ এই ধরনের আত্মহননের পথ বেছে নিতে পারে? যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থীদের জন্য নয়, তাদেরকে আমাদের কোনো প্রয়োজন নেই। যদি তারা আমাদের শিক্ষার্থীর যে ঘটনাটি ঘটেছে এর বিষয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অতি দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে না পারে, তাহলে আমরা শিক্ষার্থীরা যে আন্দোলনের সাথে তারা যে ঘোষণা করেছে সে লড়াই আমরা চালিয়ে যাব। রাজধানী ঢাকার মাতুয়াইলের ময়লার ভাগাড় পরিণত হচ্ছে পরিবেশ বান্ধব ইকো পার্কে। এখানে প্রতিদিন জমা পড়া প্রতিদিনের আবর্জনা থেকেই তৈরি হবে বিদ্যুৎ, ডিজেল, সার, এমনকি মাছের খাবার। কোরিয়ান সরকারের বিশাল বিনিয়োগে হতে যাওয়া এই প্রকল্পটি ঢাকার চেহারা বদলে দেবে বলে আশা দক্ষিণ সিটি কর্পোরেশনের। আগামী মে মাসে শুরু হচ্ছে প্রকল্পটির অবকাঠামো নির্মাণের কাজ। রাজধানীর বর্জ্যের শেষ গন্তব্য মাতোয়াইল ল্যান্ডফিল্ড। ময়লার এই ভাগাড়কে উন্মুক্ত অবস্থায় দেখতেই অভ্যস্ত নগরবাসী, যেখানে রোজ যুক্ত হয় কম বেশি ৩,৫০০ টন বর্জ্য। তবে পাল্টে যাচ্ছে এই চিত্র। একটি কোরিয়ান কোম্পানির কারিগরি সহায়তায় আগামী মে মাসে এখান থেকে শুরু হচ্ছে ভৌত অবকাঠামো নির্মাণের কাজ।
বর্জ্য থেকে তৈরি হওয়া 4.5 লাখ টন মিথেন গ্যাস থেকে বছরে উৎপাদন হবে 81,000 মেগাওয়াট বিদ্যুৎ। তাছাড়া সোলার প্যানেল স্থাপন করে আরও বার্ষিক 28,000 মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে। আমাদের যে মিথেন গ্যাস যেটা উত্তোলন করা হচ্ছে সেখান থেকে ইলেকট্রিক প্ল্যান্টে ইউজ করে তারা 81,000 মেগাওয়াট আওয়ার প্রতি বছর উৎপাদন করে। টোটাল 1,09,000 মেগাওয়াট আওয়ার বিদ্যুৎ প্রতি বছর তারা উৎপাদন করবে। বর্জ্য প্রক্রিয়াজাতের জন্য বসানো হচ্ছে 5টি বিশেষ প্লান্ট, যেখানে মাছের লার্ভা থেকে প্রতিদিন 12 থেকে 13 টন পোলট্রি ও মাছের ফিড তৈরি হবে। চিপসের প্যাকেট আর প্লাস্টিক থেকে আসবে রোজ 3 লাখ লিটার ডিজেল। জৈব সার উৎপাদনের জন্য থাকবে কম্পোস্ট প্লান্ট। ইকোব্রিক ও কাগজ কার্টুন থেকে হবে জ্বালানি। নর্মাল যে প্লাস্টিকগুলো আসতেছে এই ধরনের প্রোডাক্ট প্রসেস করে পাইরোলাইসিস অয়েল তৈরি করা হবে। এই অয়েলটা হলো যে ডিজেল। প্রতিদিন আমাদের 600 টন কম্পোস্ট সার এখান থেকে আমরা উৎপাদন করতে পারবো। পাশাপাশি এটার একটা বাই প্রোডাক্ট হিসাবে একটা কেমিক্যালের র মেটেরিয়াল একটা অয়েল বের হবে। এই অয়েলটা 5 থেকে 6 টন প্রতিদিন আমরা পাবো। এটা কসমেটিক্স ইন্ডাস্ট্রিতে তারা ইউজ করবে। প্রকল্পটির পুরো খরচ বাবদ $435 মিলিয়ন যোগান দেবে কোরিয়ান সরকার। প্রতিদিন উৎপাদিত 3,000 থেকে 3,500 টন বর্জ্য এটা আর মাত্র ল্যান্ডফিল্ডে থাকবে না। সো আলটিমেটলি ফাইনালি আমাদের মাত্র ল্যান্ডফিল্ডকে আমরা ইকো পার্ক হিসেবে ডিক্লেয়ার করে দেব। এখান থেকে আয়ের 25% লভ্যাংশ পাওয়ার পাশাপাশি জায়গার ভাড়া ও বর্জ্য সরবরাহের চার্জ বাবদও বড় অঙ্কের অর্থ উপার্জন করবে ডিএসসিসি। 15 বছর পর পুরো স্থাপনাটি বুঝে পাবে সিটি কর্পোরেশন। এই উদ্যোগ সফল হলে বর্জ্য আর অভিশাপ নয়, বরং সম্পদে পরিণত হবে। একদিকে দূষণ কমবে, অন্যদিকে কর্মসংস্থান আর অর্থনৈতিক সমৃদ্ধির নতুন দ্বার উন্মোচিত হবে। সুমন মাহমুদ, স্টার নিউজ, মাতোয়াইল ল্যান্ডফিল্ড, ঢাকা। দেখছেন স্টার নিউজ প্রাইম, ফিরছি একটু পর। দেখছেন স্টার নিউজ প্রাইম। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। কাল ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট। এই দফায় ভোট দেবেন 142টি আসনের ভোটাররা। সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। প্রথম দফার মতো দ্বিতীয় দফাতেও নির্বাচনী এলাকায় বিপুল সংখ্যক আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। সবচেয়ে বেশি নিরাপত্তা কর্মী মোতায়েন হচ্ছে কলকাতায়। এত সব প্রস্তুতি সত্ত্বেও বিভিন্ন নির্বাচনের আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সমর্থকদের মধ্যে সংঘাত সহিংসতার খবর পাওয়া গেছে। সকাল থেকে ব্যস্ত পশ্চিমবঙ্গের ডিস্ট্রিবিউশন সেন্টারগুলো। ইভিএম মেশিন ও ভোটের সরঞ্জাম পাঠানোর কাজ চলে দিনভর। বিধানসভার দ্বিতীয় ও শেষ ধাপের ভোট শান্তিপূর্ণ করতে তৎপর নির্বাচন কমিশন। ভোটে নিরাপত্তা ঝুঁকির কোনো শঙ্কা দেখছেন না কর্মকর্তারা। এবছর অ্যারেঞ্জমেন্ট অনেক টাইট, এবার নির্বাচন কমিশন অনেক কড়া এবং অনেক নতুন নতুন নির্দেশিকা আছে। এর আগে ইলেকশন দেখেছি, দারুণ নিরাপত্তা ছিল। আমাদের এখানে নিরাপত্তা মনে হয় ভালোই থাকবে, আশা করছি। ইলেকশন কমিশন যেভাবে কাজ করছে মনে হচ্ছে না কোনো নিরাপত্তা নিয়ে কোনো আমাদের ভয় থাকে। নির্বাচনী সহিংসতা এড়াতে আটঘাট বেঁধে মাঠে নেমেছে নিরাপত্তা বাহিনী। রাতে অভিযান চালিয়ে অন্তত 800 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের ভাষায় তারা সবাই ঝামেলাবাজ। প্রতিটি বুথ ও স্পর্শকাতর এলাকায় মোতায়েন থাকবেন বিপুল সংখ্যক নিরাপত্তা কর্মী। সবচেয়ে বেশি উত্তর 24 পরগনাতেই মোতায়েন হবে কেন্দ্রীয় বাহিনীর 560টি কোম্পানি। নিরাপত্তার এত আয়োজনের মধ্যেও বেশ কিছু এলাকায় সংঘর্ষের খবর পাওয়া গেছে। প্রথম দফার মতো এবারও নির্বাচনী সহিংসতা জড়াচ্ছেন ক্ষমতাসীন দল তৃণমূল ও বিরোধী বিজেপির সমর্থকরা। শেষ দফার এই ভোটে রাজ্যের 7টি জেলার মোট 1400 প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে। তবে সবার নজর থাকবে ভবানীপুর আসনে। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। ভোটের একদিন আগে নতুন অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ট্রাইব্যুনালে করা আবেদনের শুনানি নিষ্পত্তির পর তালিকায় নাম উঠেছে 1468 জনের। তারা সবাই কাল ভোট দিতে পারবেন। এদিকে ভোট সামনে রেখে ভারত বাংলাদেশ সীমান্ত বন্ধ রাখা হয়েছে। আগামী 4 মে পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনের ভোট গণনা ও ফল ঘোষণা হবে। সেদিনই নির্ধারিত হবে আগামী 5 বছরের জন্য কারা যাচ্ছেন রাজ্যের ক্ষমতায়। জাহিদুর রহমান, স্টার নিউজ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় 2 বাংলাদেশি শিক্ষার্থী হত্যার তদন্তে বেরিয়ে আসছে রোমহর্ষক তথ্য। হিশাম আবু গারিবের
চ্যাট জিপিটি হিস্ট্রি, রান্নাঘরে রক্তের দাগ, শোবার ঘরের মেঝেতে মানুষের আকারের দুটি ছাপ, ফ্লোরিডা ব্রিজে তার সন্দেহজনক উপস্থিতি, একই সময় সেখানে লিমনের ফোনের সবশেষ লোকেশন, সব মিলে হিসামি যে খুনি, আদালতে এবার সেই প্রমাণ হাজির করতে যাচ্ছে ফ্লোরিডা পুলিশ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশের 2 শিক্ষার্থী খুনের ঘটনায় বেরিয়ে আসছে গা শিউরে ওঠা তথ্য। এই হত্যায় মার্কিন নাগরিক হিসামের জড়িত থাকার বিষয়টি এখন অনেকটা স্পষ্ট। হিলসবরো কাউন্টি শরিফের গোয়েন্দারা হিসামের সাথে প্রথম সাক্ষাতেই তার আঙুলে ব্যান্ডেজ দেখতে পান। হিসামের দাবি, পেঁয়াজ কাটার সময় তার আঙুল কেটেছে। 17 এপ্রিল থেকে নিখোঁজ 2 শিক্ষার্থী লিমন ও বৃষ্টি। 16 এপ্রিল গভীর রাতে ফ্লোরিডা ব্রিজের নজরদারি ডিভাইসে ধরা পড়ে হিসামের গাড়ি। লিমনের ফোনের সবশেষ লোকেশনও ছিল একই জায়গায়। একবার এক তথ্য দেয়া হিসাম জিজ্ঞাসাবাদের মুখে স্বীকার করে লিমন ও বৃষ্টিকে তিনি নিজের গাড়িতে করে ওই ব্রিজ এলাকায় পৌঁছে দিয়েছেন। প্রসঙ্গত ওই ব্রিজের নিচ থেকেই পুলিশের ডুবুরিরা পরপর 2 দফায় কিছু দেহাংশ উদ্ধার করেন। হিসামের বাসার ডাস্টবিন থেকে উদ্ধার করা হয় লাইজল, ওয়াইপস, ফ্রিবস ও বডি ওয়াশ কেনার একটি রসিদ। 16 এপ্রিল গভীর রাতে অনলাইনে জিনিসগুলো কেনা হয়, যা দিয়ে হিসাম তার অপরাধের আলামত মুছে ফেলেন বলেও ধারণা করা হচ্ছে। ফ্ল্যাটের ডাস্টবিনে রক্তমাখা ডাকটেপের একটি অংশ মিলেছে। লিমনের মানিব্যাগ, চশমা, রক্তমাখা জামাকাপড় ও মোজাও উদ্ধার করেছে পুলিশ। সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটি বেরিয়ে আসে ফ্ল্যাটের ফরেনসিক পরীক্ষায়। হিসামের শোবার ঘরের মেঝেতে মানুষের আকারের 2টি ছাপ ধরা পড়েছে, যা তদন্তের সবচেয়ে মোড় ঘোরানো দিক। হিসামের ফোনের ব্রাউজিং রেকর্ড বলছে 13 এপ্রিল সে চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেছিল কি উপায়ে লাশ লুকানো যায়। লিমন ও বৃষ্টির নিখোঁজের খবর সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়লে হিসাম আবারও চ্যাট জিপিটির কাছে জানতে চায় নিখোঁজ বিপন্ন প্রাপ্তবয়স্ক ব্যক্তি বলতে কি বোঝায়। সিসিটিভি ফুটেজ, ডিজিটাল রেকর্ড ও ফরেনসিক আলামত সব মিলে লিমন ও বৃষ্টির খুনের পেছনে মার্কিন নাগরিক হিসামের বিরুদ্ধে আদালতে শক্ত প্রমাণই হাজির করতে যাচ্ছে ফ্লোরিডা পুলিশ। যদিও জিজ্ঞাসাবাদে এখনও খুনের সত্যতা স্বীকার করেনি হিসাম। ইস্তিহাতুল মাহমুদ, স্টার নিউজ। এই ছিল স্টার নিউজ প্রাইমে। দেখতে থাকুন স্টার নিউজ।